এই 7 দিনে তোমার এমন কি কি জিনিস করা উচিত, কি কি জিনিস এড়িয়ে চলা উচিত, কিভাবে তোমার প্রস্তুতিটা গোছানো উচিত, সব নিয়ে কথা বলবো মূলত আমি এই ভিডিওতে। প্রিয় ভর্তি যোদ্ধারা, কেমন আছো সবাই? আমাদের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা প্রায় শেষ। ঢাবি, জবি, জাবি, চবি যতগুলো পরীক্ষা ছিল হয়ে গেছে। এমন এখনো অনেক বিশাল গ্রুপের পোলাপান আছে যাদের প্রশ্ন মেলানোর পরে পরীক্ষা আসানোরূপ হয় নাই, অর্থাৎ খুব কাছাকাছি অবস্থা, কনফিউশনে আসো যে রেজাল্ট হবে কি হবে না। তোমাদের জন্য একটা বিশাল বড় সুযোগ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি। এখানে টোটাল 1500-র মতো সিট আমরা দেখতে পাচ্ছি, 1516টা, এক্সাক্ট ফিগার মনে নাই আমার। এন্ড দূরত্বের কারণে হোক, বিভিন্ন কারণে হোক, অনেক স্টুডেন্ট এখানে ভর্তি বাতিল করে। বিশেষ করে মেয়েরা এত দূরে পড়তে যায় না সাধারণত। তো এত বিশাল সিটে আমরা মেরিট পজিশন প্রায় 8 থেকে 9 হাজার ক্রমের দেখতে পাই। অর্থাৎ যেখানে এত দূর অব্দি মেরিট পজিশন যাচ্ছে, বাংলাদেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোর মাঝখানে একটা, এন্ড ফেসিলিটি এত বেশি থাকার কারণেও কেন না আমরা এটার জন্য চেষ্টা করব। আমি জানি আমাদের মধ্যে একটা বিশাল গ্রুপ এই জিনিসটার জন্য এই বিশ্ববিদ্যালয়ের পিছনে এখন পরিশ্রম করবে, চেষ্টা করবে। আমি ধরে নিব ভিডিওটা দেখার পর থেকে তোমার হাতে ঠিক 7 দিন সময় আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় মানে রাবি প্রিপারেশন নেওয়ার জন্য। এই 7 দিনে তোমার এমন কি কি জিনিস করা উচিত, কি কি জিনিস এড়িয়ে চলা উচিত, কিভাবে তোমার প্রস্তুতিটা গোছানো উচিত, সব নিয়ে কথা বলবো মূলত আমি এই ভিডিওতে। আচ্ছা, 7 দিন সময়টাকে আমরা বেসিক্যালি টোটাল 2টা খণ্ডে ভাগ করে ফেলতে পারি। 7 দিনের মধ্যে আমরা প্রথম 4 দিন রাখতেছি আমাদের 4টা সাবজেক্ট রিভাইজ করার জন্য, PCMP, সিম্পল ভাষায়। 4 দিন কিভাবে আমরা 4টা সাবজেক্ট রিভাইজ করব? দেখো, প্রথম কথা, তোমার কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। আমি জানি এই জিনিসটা একটু বোরিং একটা কথা, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস সবাই এক কথাই বলে। দেখো ভাইয়া, সবাই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসই করে, তাহলে সবাই চান্স পায় না কেন? কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস একদম চান্স পাওয়া ব্যক্তি যেভাবে করে, তুমি আসলে সেভাবে করতেছো না। তুমি জাস্ট ওই কোশ্চেনটা, নির্ধারিত টপিক দেখতেছো, নির্ধারিত টপিকের আন্ডারে ওই প্রশ্নটা, লেটস সে আরইউ 22-23 কোশ্চেন দেখছো, সলিউশন দেখছো, চলে গেছো, এটা করলে হবে না। তোমাকে নির্ধারিত ওই টপিক, সেই নদী নৌকা, ওই নদী নৌকা টপিকের আন্ডারে রাবি সহ বাকি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলোতে যতগুলা ইউনিভার্সিটি আছে, সেম ক্যাটাগরি কোশ্চেন গুলাকে নিজ হাতে প্র্যাকটিস করে নিজের এক পলক ঝালাই করে নিতে হবে যে হ্যাঁ, আমি নদী নৌকা পারাপার সংক্রান্ত, লম্ব সংক্রান্ত, সমান্তরাল সংক্রান্ত যে কোনো অঙ্ক আসলে পারবো। আমাদের একটা বাজে অভ্যাস আছে, হিন্টস দেয়, সেটা হচ্ছে আমরা না কোশ্চেন সলিউশন চোখে চোখে দেখি। অনেক পোলাপানা আছে, আমি তোমাদের মধ্যে জানি, শুয়ে থাকে মোবাইলে পিডিএফ দেখে। টেবিলে বসবি, মনোযোগ দিয়ে বসবি, এবং প্রত্যেকটা অঙ্ক যত সহজ লাগুক না কেন, এই সহজ অঙ্কটাতেই তুমি ছবিতে ভুল করছো না, এই সহজ অঙ্কটা তুমি এগ্রিকালচারে ভুল করে আসছো না, এই সহজ অঙ্কটাই তুমি রাবিতেও ভুল করতে চাচ্ছ। দ্যাটস ওয়াই নিজ হাতে কলমে বসবা, বসে সলভ করে উত্তরের কাছে পৌঁছায় দেন হবে যে ওকে, প্রশ্ন হয়েছে। তাহলে পয়েন্ট নাম্বার 1, সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংকের নির্ধারিত টপিকের পাশাপাশি অনুরূপ সকল প্রশ্ন সমাধান করে যাব। ঠিকঠাক। সেকেন্ডলি কি করা যেতে পারে? তো ফার্স্টে আমি যদি যদি তোমাদের একটু সহজ করতে চাই, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা পোলাপান, রাইট? সেকেন্ডলি তোমাদের প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। পরীক্ষা না দিলে সব বৃথা হয়ে যাবে। তুমি যতই পড়ো না কেন, এই 4 দিন তুমি যতই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো না কেন, তুমি কতটা পারতেছো সেটা বোঝার জন্য তো আমি রাখতেছি শেষের 3 দিন সময়, অর্থাৎ লাস্ট 3 দিন সময়ে তুমি প্রচুর পরিমাণে এফএমটি দিবা। এখন কথা হইতাছে, এফএমটিকে 100 মার্কে দিয়া বসে থাকবো না। যেই ইউনিভার্সিটির পেছনে বসে আছো, লাইক তুমি রাবির প্রস্তুতি নিতে যাচ্ছ, রাবি স্ট্যান্ডার্ড, রাবি মানবন্টন ফলো করে যত রকমের পরীক্ষা দেওয়া যেতে পারে সব দাও। তাই রাবির মানবন্টনে ফলো করতে গেলে আইসিটিও তো পড়ে, তাহলে তুমি যদি প্রত্যেকটা পরীক্ষাতে আইসিটি প্র্যাকটিস না করো, তোমার মূল পরীক্ষাতে আইসিটি ছুটে যাবে। 5 মার্ক ছোটা মানে বিশাল, সে চান্স পাইবো না, কয়া লাভ নাই। এটাই। তাহলে মানবন্টন অনুসরণ করে পরীক্ষায় বসতে হবে, এবং পরীক্ষা কি অনলাইনে দিব না অফলাইনে দিব? তথ্য প্রযুক্তির কল্যাণে আমিও তোমাদের সাথে ইন্টারেক্ট করতেছি অনলাইনের মাধ্যমেই, এবং অনলাইনে পরীক্ষা দেওয়ার প্রবণতা অনেক বেশি। আই এম সরি, বাট অনলাইনে পরীক্ষাটা এফেক্টিভ হয় না ফলা। তুমি যতই যাও না কেন, স্ক্রল করতেছো, অপশন সিলেক্ট করতেছো, যতক্ষণ না নিজে টেবিলে বইসা একটা প্রিন্টেড ওএমআর নিয়ে, প্রিন্টেড কোশ্চেন নিয়ে সলভ না করতেছো, হচ্ছে না। তাই চেষ্টা করো কোনো একটা মডেল টেস্ট বুক থেকে কিংবা কোনো সোর্স থেকে প্রশ্ন ছাপায়া নেওয়ার, এবং সেটাকে ওএমআর এর সময় ধরে পরীক্ষা দিতে হইব। হ্যাঁ, এখানে তোমার কাজ বেশি। যারা লিঙ্কে যায় পরীক্ষা দাও, তোমাদের কাজ থাকে না, লাইক ভুলও গণনা করা লাগে না, অটোমেটিকলি মার্ক কাউন্টডাউন হইতেছে। দেখো, আলটিমেটলি যুদ্ধটা তোমার,
হাঁটতে তোমারই সবচেয়ে বেশি তোমারই হবে লাইক। তো আমার মনে আছে আমি যখন পরীক্ষার শেষ সিজনে আসছিলাম, আমার টেবিলের নিচে প্রায় এতগুলো ওএমআর পাওয়া গেছে, মনে হয় প্রায় 1 কেজির মতো, বিশাল ওএমআর একটা দিস্তা হয়ে গেছে। এত পরিমাণে পরীক্ষা দেওয়ার চেষ্টা করছে। তোমরাও আশা করি সেই কাজটাই করবে, অর্থাৎ প্রচুর অফলাইন পরীক্ষা দেবে। অফলাইন পরীক্ষার জন্য উদ্বাসে যাইতে হইব বা এক্স ওয়াই কোচিং সেন্টার যাইতে হবে এমন কিছু না। তুমি নিজ বাসায় টেলিগ্রামে হাজার হাজার কোশ্চেন আছে, প্রিন্ট করো, পরীক্ষা দাও, শেষ। নেক্সট কি করা যেতে পারে আরো, সেটা হচ্ছে কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজির জন্য যারা বায়োলজি দাগাবেন, আমি ধরে নিচ্ছি এতগুলা ভর্তি পরীক্ষা দিয়ে আসছো তোমরা, তোমাদের দাগানো বই পড়া হয়েছে। কেমিস্ট্রি দাগানো বই ছাড়া কিচ্ছু না, তুমি যতই বড় না কেন, এগুলো হচ্ছে ইনফরমেটিভ পড়ালেখা। থিওরিটিক্যাল কোশ্চেন দাগানো বই ছাড়া তুমি কানার মতো থাকতেছো। তুমি যে দাগানো বইটা পড়ে আসছো, সেই দাগানো বইয়ের মধ্যে তোমার একটা ম্যাপ আছে না? ধরো প্রাণীর পরিচিতি, একটা চ্যাপ্টার বায়োলজি, এই চ্যাপ্টারটা তুমি একবার পড়ছো, তোমার মাথায় আছে যে হ্যাঁ, চ্যাপ্টারের ওই পার্টটাতে ইনফরমেশন বেশি আছে, এটা লেস ইনফরমেটিভ, মাছ ইনফরমেটিভ, বেশি কম বুঝো। যে জায়গাটা তোমার খুব বেশি জরুরি, যে চার্ট গুলা খুব বেশি জরুরি, নিশ্চয়ই তুমি ফুটপ্রিন্ট রেখা রেখা গেছো, দাগ দিয়ে গেছো, ওই ফুটপ্রিন্টটা অনুসরণ করে একবার রিভিশন করে নাও। সব 100% মনে রাখতে হবে কোনো কথা নেই, একটু দেখে নাও, একদম না দেখার থেকে একটু দেখা যাওয়া তো ভালো অ্যাটলিস্ট, রাইট? এন্ড সেগুলো প্র্যাকটিস করতে থাকো। কোনো ইনফরমেটিভ কথাবার্তা লাইক কেমিস্ট্রিতে পিএইচ একটা বিশাল অংশ মুখস্থ আসে। টুথপেস্টের পিএইচ কত, ওর ফুটন্ত পানির পিএইচ কত, শ্যাম্পু এর পিএইচ কত, রক্তের পিএইচ, লালার পিএইচ, পাকস্থলীর পিএইচ, শেষ হবে না বলবান হইতে গেলে। এত এত পিএইচ এর মান, এটি কি বই থেকে পরীক্ষার আগের রাত্রে বই খুলবা, অমুক চ্যাপ্টারে যে অমুক চ্যাপ্টারে যায়, যত রকমের পিএইচ এর ভ্যালু পরীক্ষায় আসার মতো লেখি, চার্ট বানাই, খাতার মধ্যে রেখে দিই। এই যে জিনিসগুলো লিপিবদ্ধ করে রাখতেছি, সেই জিনিসটা কোথায় আসতেছে? সেই জিনিসটা আমার পরীক্ষার আগের রাত্রে কাজে আসতেছে। পরীক্ষার আগের রাত্রে কি করবো খুঁজে পায় না বলাবান, করে কি বিভিন্ন রকমের বড় বড় বই পড়তে চায় না বলা। ওই জিনিসগুলো দেখবা, যে জিনিসগুলো তুমি যে পরীক্ষা দিছো, অফলাইনে পরীক্ষা দিছো, অ্যানালাইসিস করছো, ভুলগুলা পাইছো, সেগুলোর পরীক্ষার রাতে রিভিশন করো। তোমাদের এই রিভিশনটাকে ত্বরান্বিত করার জন্য আমার সিম্পল একটা প্ল্যান আছে। সিম্পল একটা প্ল্যান, আমার টার্গেট হইতেছে আমি টোটাল 6টা মাস্টার ক্লাস দেব, অর্থাৎ ম্যাথ এবং ফিজিক্স এই দুটো জিনিসকে গুছিয়ে দেওয়ার আমি একটা চেষ্টা চালাচ্ছি। ম্যাথ ফিজিক্স দুটো জিনিসকে গুছিয়ে দেওয়ার জন্য আমি টোটাল ম্যাথের উপর 3টা ক্লাস নিতেছি, ফিজিক্সের উপর 3টা ক্লাস নিতেছি, যেখানে টোটাল 6টা ক্লাসে ম্যাথ এবং ফিজিক্সের আন্ডারে যত রকমের প্রশ্ন আসছে, শুধু কি প্রশ্ন, অনুরূপ যত রকমের প্রশ্ন আছে সবগুলাকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। বেসিক্যালি আমার এই 6টা ক্লাস আমাদের সামনের সাবিপ্রবি ভর্তি পরীক্ষা এবং রাবি ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে, অর্থাৎ দেখা যাচ্ছে প্রায় কোনো কোনো ক্ষেত্রে যে কোশ্চেনটা রাবিতে আসছে সাবিপ্রবি তো বেশ কয়েকবার আসতে দেখা গেছে। প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যেই লেভেলের নলেজ ডেপথ রাবিতে থাকা প্রয়োজন, সেই লেভেলের নলেজ ডেপথ বা আশেপাশে একটু নলেজ ডেপথ নিয়ে তুমি সাবিপ্রবির প্রস্তুতি নিতে পারতেছো। আমি জানি একটা বিশাল কমিউনিটি আছে যারা দুইটাকে একসাথে টার্গেট করছো, তাদের জন্য এই 6টা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইটস ফ্রি, পেইড কিছু না বলাবান, সময় হলে দেখা নিবা, অথবা যদি তোমার কাছে ভালো কোনো সোর্স থাকে কোনো সমস্যা নাই, পড়ো ভাইয়া, দিন শেষে পইরা চান্স পাইতে পারলে আলহামদুলিল্লাহ। এন্ড এটুকু আজকে থাকলো, আল্লাহ হাফিজ।